আমরা নিজেই অ্যাডাপশন হবে আমরা নিজেরাই কি ওই কাপড় চোপড় পরে আসি যেটা আসলে পরিবর্তন ছাড়া হয়েছে? না, আমি তো আমার নামে কি বলছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ইসলামী দল, আপনি ইসলামের নাম নিবেন কিন্তু ইসলামের ম্যান্ডেটরি ইসলামের নাম নিলেই কি ইসলামের নাম নিলেই কি এখন আমাকে আমি এখন কোর্টে যাইতে পারবো, আমি এখন টেলিভিশনে কথা কইতে পারবো, আমি এখন রকেটে চড়তে পারবো, আমি কিছু করতে পারবো? বলছি আমি ইসলামী দল, আমি কি বলছি ইসলামী দল দিলে আমার এগুলি বন্ধ হয়ে যাবে? না, অবশ্যই আপনি ইসলামকে নামটা ব্যবহার করবেন, তার মানে কি রাজনৈতিক ব্যবহার করছেন এবং ধর্মের সাথে আপোষ করছেন, অর্থাৎ ধর্মের অপব্যবহার এতদিন আমরা শুনে আসছি। তার একটা প্রকৃষ্ট প্রমাণ হলো জামাত ইসলামের আজকের বক্তব্য যে তিনি আপনার পরিবর্তন করবেন, তিনি ইনোভেশন করবেন। ইনোভেশনকে ইসলামের পরিভাষায় কি বলে শিশির মনির সেটা ভালো জানে, যে নতুন কোনো কিছু ইনোভেশন ইসলামে করা যায় কিনা। আমি যখন বললেন যে আপনি করেন অ্যাডাপশন, তখন আমি বলেছি যে অ্যাডাপশন ইসলামে জায়েজ, কিন্তু তার সাথে অ্যাজ লং অ্যাজ যে যদি একত্ববাদের কোনো সাংঘর্ষিক না থাকে তাহলে অ্যাডাপশন জায়েজ। কিন্তু আপনি পর্দা ম্যান্ডেটরি কার জন্য ম্যান্ডেটরি, কতখানি ম্যান্ডেটরি, সেটা নিয়ে 100 রকমের তরিকায় 300 রকমের কথা আছে। সেটাই জামাত ইসলাম বলুক যে পর্দা ম্যান্ডেটরি, এখানে কোনো তরিকা, একটাই তরিকা যে পর্দা আপনাকে মানতে হবে, কিন্তু আপনি ইসলামে নাম ব্যবহার করবেন, পর্দা মানবেন না, তাহলে তো ডাবল। আমার মনে হয় হেলাল ভাই আপনার প্রশ্নটা জবাব দেওয়ার আগে আমাদের যদি অ্যাডভোকেট শিশির মনির যদি আমাদের ঠিক মতো শুনে থাকেন, অ্যাডভোকেট মনির আপনি কি একটু রেসপন্ড করবেন? উনি দুটা বিষয় একদম স্পষ্ট প্রশ্ন করেছেন। এক হচ্ছে যে আপনি যে বলেছেন যে বিবর্তন বা এই পরিবর্তন বা অ্যাডপশন বা অভিযোজন এটা যে আপনি নেন এটা আসলে ইসলাম মানে কিনা, পর্দা সংক্রান্ত একটা জিনিস ম্যান্ডেটরি কিনা, নাকি আপনাকে ইসলামী নামটা আপনি আর ব্যবহার করতে পারবেন কিনা যখন আপনি এই অ্যাডপশনের মধ্যে দিয়ে যান বা ইভ্যালুয়েশনের মধ্যে দিয়ে যান। অ্যাডভোকেট শিশির মনির আপনি যদি খুব সংক্ষেপে একটু বলেন। আমরা আপনাকে, আমার মনে হচ্ছে আপনার এই প্রশ্নের উত্তরে আমি বলবো, আমার সম্মানিত বড় ভাই আমাদের আজিজুল বারী হেলাল ভাই, সম্ভবত তিনি ইসলামের বেসিক জুরিসপ্রুডেন্স পড়ার সুযোগ পান নাই, অন্যদিকে ব্যস্ত থাকার কারণে, রাজনৈতিক কারণে অন্যদিকে সময় বেশি চলে গেছে, এই জন্য হয়তো তিনি এই প্রশ্ন উত্থাপন করেছেন। ইসলামিক শরিয়ার যে সোর্স গুলো আছে তার প্রথম সোর্স হলো কোরআন, দ্বিতীয় সোর্স হলো হাদিস, তৃতীয় সোর্স হলো ইজমা, চতুর্থ সোর্স হলো কিয়াস, পঞ্চম সোর্স হলো ইজতিহাদ। ইসলামের এই যে অ্যাডপটিভ টেন্ডেন্সি বা অ্যাডপটিভ মেন্টালিটি বা সার্কামস্টেন্সিয়াল ইন্টারপ্রিটেশন, এটি আসে ইজমা, কিয়াস এবং ইজতিহাদ থেকে। যুগে যুগে যারা মুস্তাহিদ থাকেন, যারা ইজমা এবং কিয়াস করেন, তারা ইসলামের কনটেক্সচুয়াল ইন্টারপ্রিটেশন দিয়ে থাকেন। আর যে বোনের কথা বলা হচ্ছে, তিনি কি ছাত্র শিবিরের সদস্য? তিনি কি ছাত্রী সংস্থার সদস্য? তাহলে তিনি কি পোশাক পরবেন তাকে ছাত্র শিবির বলে দিবে? তিনি কি পোশাক পরবেন তাকে আজিজুল বারী হেলাল ভাই বলে দিবে? আমি শিশির মনির বলে দিব? আপনার জবাবটা শেষ হইলে আমরা একটু হেলাল ভাইকে শুনতে চাই, কারণ আমরা আপনাকে একটু লম্বা সময় ধরে এবং এই ক্ষেত্রে এই জন্য আমি বলছি এটা আমি একটু প্রতিবাদ করতে চাই সম্পর্কে। খালেদ ভাই আমাকে একটু বলার সুযোগ দিতে হবে। জি বলেন। যে কথা শিশির মনির যেটা বললো যে ইসলামের প্রাথমিক ধারণা একমাত্র জামাতে ইসলামের ছাত্র শিবির যারা করে তারা জানে, আমি তো তাকে বলি তিনি যেটা বললেন সম্পূর্ণ একটা রং কথা বললেন। আমরা জানি ইসলামের প্রথম সোর্স কোরআন, দ্বিতীয় সোর্স হলো হাদিস, এরপরে যেগুলো আছে ইজমা। আচ্ছা ঠিক আছে, আমরা এই থিওলজিক্যাল ডিবেটে না যাই হেলাল ভাই, আমরা থিওলজিক্যাল ডিবেটে না যাই। থিওলজিক্যাল ডিবেট করলে আমরা সারাক্ষণই অনেক মনে করেন না খালিদ ভাই আমাকে বলতে দিতে হবে। জি বলেন। শিশির মনির যে কথাটা বললো যে ইসলামের প্রাথমিক ধারণা আমাদের মধ্যে নেই, এইটা প্রমাণ করতে হবে যে তিনি কোথায় পেলেন যে ইজমা কিয়াস মানতে আমরা বাধ্য, তিনি কোথায় পেলেন ইজতিহাদ মানতে আমরা বাধ্য, ইজতিহাদ এবং কিয়াসের মধ্যে পার্থক্যটা কোথায় আমি সেটা জানছি। অতএব আমি যেটা বলছি যে ইসলাম আপনার কখনো আপনার পরিবর্তন মেনে নেই কিনা। এখন আপনি নতুন একটা জিনিস ইনোভেশন করবেন ইসলামে, যে আমি আপনার প্রশ্ন বুঝা গেছে আমরা প্রশ্ন বুঝা গেছে। এইটা একটু এক মিনিট একটু অ্যাডভোকেট সাহেব এটা একটু অ্যাড্রেস করুক, আমরা আবার আপনার কাছে আসতেছি। এক মিনিট একটু বলি যে অ্যাডভোকেট শিশির মনির, আমরা আগেও যে মুস্তাহিদদের কথা কি মানতে আমরা বাধ্য? আপনি যদি এক মিনিট কথা কি মানতে আমরা বাধ্য? অ্যাডভোকেট মনির, আমরা হাদিস কোরআন মানতে বাধ্য। অ্যাডভোকেট মনির, আমরা যদি ইজতিহাদ বা ইজমা কিয়াস মানতে কি আমরা বাধ্য? সেই থিওলজিক্যাল হেলাল ভাই থিওলজিক্যাল ডিবেট করলে আমরা সারাদিন ডিবেট করতে পারবো। কিভাবে বলে যে আমরা এটা পড়িনি, উনারাই পড়েছে। এই যে ইসলামী ছাত্র শিবির
যে না, না। একা দাবি করে হেলাল ভাই কুরআন এইভাবে হাদিসে করলে কিন্তু তারাই এইটা বললে কিন্তু একমাত্র কথা আগায় interpretation না হেলাল ভাই, কথা আগায় না কিন্তু কিন্তু খালেদ ভাই এটা কি বলা ঠিক হবে? এটা কি বলা ঠিক হবে যে ইসলামের প্রাথমিক জ্ঞান আপনার নেই, আমার নেই? না, না, উনাদেরই এটা আছে, উনারটা যেহেতু উনি তারা বলছেন, ইসলামী নাম এটা ব্যবহার না, না, করে। এটা এই উনি যে soul agency, না, এটা এটা কি ঠিক হলো? এইটা উনারটা উনি বলছেন, আপনি বলছেন। এখন অ্যাডভোকেট শিশিমণি আপনি যদি 1 মিনিট একটু বলেন, এটা আমরা কি একটু কাইন্ড অফ আলোচনা করি। আন্ডারমাইন না? এটা কি কাইন্ড অফ আন্ডারমাইন না? আচ্ছা, বলেন ঠিক আছে, যে ঠিক আছে, ইসলামের soul আমি agency কি এটা ঠিক? আমি এটা মানি যে অ্যাডভোকেট শিশিরমণির এটা কাইন্ড অফ আন্ডারমাইন। আপনাকে যদি বলে যে ধর্ম নিয়ে আপনি কিছু জানেন না বা আপনি সুযোগ পান নাই, তো সেটা আমি মানছি। অ্যাডভোকেট শিশিরমণি একটু যদি আপনি রেসপন্ড করতেন এই ব্যক্তিগত প্রসঙ্গ বাদ দিয়া, যে আসলে এইটা কোনো পরিবর্তন কিনা জামাতে ইসলামের ক্যাম্পেইনের ক্ষেত্রে, যেটা পুরনো প্রশ্ন ধরে আবার একটা আসতেছে। 1 মিনিট যদি একটু বলতেন, আমরা কথা আগাই আসলে। অ্যাডভোকেট মনির, কি আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, অবশ্যই অবশ্যই জি, অবশ্যই। জি, আপনি যদি একটু মন্তব্য করতেন যে জি। পরিবর্তনের এই ধাপটুকুকে যদি অ্যাকসেপ্ট করা না যায়, তাহলে রাষ্ট্র মেকানিজমে এক্সেপশনালিজম কি করে ক্রিয়েট হবে? ওকে। বিএনপি কি তার পথ চলতে গিয়ে যে ধরনের পরিবর্তনের সূচনা করছেন, আর জামায়াতে ইসলামী তার বাউন্ডারি এবং পেরিফেরির মধ্য থেকে যদি ইনক্লুসিভনেস এবং ডাইভার্সিটিকে ইনক্লুড করেন, তাহলে হেলাল ভাইদের আপত্তি কেন? ফ্যান্টাস্টিক। আমার মনে হয় অ্যাডভোকেট মনির আপনাকে এখানে আটকায়। ইসলাম ব্যবহার করলে আপত্তি থাকবে। ইসলামের ব্যবহার করেন না, আমরা আপত্তি নেই। ইসলাম ব্যবহার করলে ইসলামকে মানতে হবে। না, না, ইসলামকে মানতে কোনটা হবে। ইসলাম এটাকে আপনি ঠিক করে দিবেন হেলাল ভাই? ইসলাম এটা তো উনি নানা তো রকম ঠিক আছে। করতে পারে না। না, না, এটা উনি তো ইসলাম ঠিক তো নানা করতে রকম পারে আছে। না। আপনি এই কথা থেকে একটু আগান। ইসলাম নানা না, রকম না, আছে। ইসলাম নানা রকম আছে, এই কথাটা কি শিশিরমণি স্বীকার করে? শিশিরমণি কি ইসলামিক পণ্ডিত? উনি না, না, বলুন আপনি কি ইসলাম নানা রকম না, না, আছে, হেলাল ভাই, স্বীকার করে উনি। হেলাল ভাই, আপনি আমাকে বলেন, আমি থিওলজিক্যাল তর্কে যেতে চাই না। আপনি কি মনে করেন যে তুরস্ক, মিশর, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এরা অন ইসলামিক দেশ কোনটা? এরা চারটা মডেল অফ ইসলাম। না, না, আর দ্য মডেল অফ না, না, তারা সবাই ইসলাম। আমি সেটাই বলতেছি, তারা সবাই না, না, ইসলাম। তারা তো মালয়েশিয়া, ইসলামের মডেল ইন্দোনেশিয়া, না। তারা কি ইসলামের মডেলটা কি? অমুসলিম? ইসলামের মডেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মডেল। আমাদের একমাত্র সোর্স কুরআন এবং হাদিস। এইটা আপনি তুরস্ক, রাশিয়া বা আফগানিস্তান বা ইরাক এইগুলোকে তো মডেল বলতে পারেন না ইসলামের। এটা কি শিশিরমণির মানে? এটা কি ইসলামের মডেল? ইসলামের মডেল একটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু না, না, আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনি ইসলামের নাম ব্যবহার করবেন, আমার এটা আর মনে হয় বলবেন না যে যে বিভক্ত, তাই তো হবে না। ইসলামের মডেল একটাই। কিন্তু হেলাল ভাই, যাই ইসলামের হোক, মডেল আমি একটাই। শিশিরমণির না, আমার সাথে যুক্তি সেটা দেখান। কোনটা? বাংলাদেশে ইসলামের আর এই কোনো মডেল পৃথিবীতে আছে কিনা? কোনটা? তাহলে আপনি বলেন এই পৃথিবীতে ইসলামের মডেল কোনটা বলেন? একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র রাসূলুল্লাহ এখন কোনটা? সাল্লাল্লাহু তাহলে আলাইহি এখন ওয়াসাল্লাম। আর কোনো পৃথিবীতে মডেল ইসলাম নাই? একটাই মডেল। এখন পৃথিবীতে ইসলাম নাই? এখন কোথায় রাসূলুল্লাহ আছে? ইসলাম যে মডেল দেখাই দিয়েছেন আমাদের, সেটাই হলো সেইটা ইসলাম। এখন কোথায় আছে সেটা বলেন না। এখন কোথায় আছে সেটা বলেন। এখন কোথায় আছে মানে? এই মুহূর্তে কোথায় চলতেছে সেই মডেলে? এই মুহূর্তে পৃথিবীর কোথাও চলছে, যদি আমার চোখে পড়ে তাই বলবো। আমার মনে হয় না যে ইসলামিক মডেল একমাত্র এই পৃথিবীতে কোথাও ইসলামের মডেল চলতেছে না। হয়তো অনেক জায়গায় চলতে পারে, কিন্তু আমার চোখে এখনো পড়ছে কিনা আমি জানি না। কিন্তু ওকে, ঠিক আছে, আপনার বক্তব্য। ইসলামের মডেল একটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মডেল দেখিয়েছেন, আর কোনো মডেল না। এটা শিশিরমণি বলুক যে আর কোনো। আচ্ছা, ঠিক আছে, আমি অ্যাডভোকেট শিশিরমণির কাছে আসবো। আপনি একটু বিএনপির প্রসঙ্গে আসেন, যে বিএনপি কি এখন কার্যত বিভিন্ন কারণে একলা একটা সংগঠনে বা একলা একটা দলে পরিণত হয়েছে কিনা? না, বিএনপি একলা একটা সংগঠনের পরিবর্তন হয়নি। যখন ওরা একটা জোট করেছে, যে 3 দলীয় জোট, যারা 8 দফা আপনার দাবিতে, তা বাংলাদেশে কি 3টা দল মাত্র বলছে যে ইসলামিক সমস্ত দলকে তারা ঐক্যবদ্ধ করবে। আমি কিছুক্ষণ আগে একটা টক শোতে বলেছি যে ইসলামের সমস্ত রাজনৈতিক দল আপনার জামাতে ইসলামের সাথে যে ঐক্যবদ্ধ হবে এমন কোনো গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না। আপনারা যখন এখন আন্দোলনে নেমেছেন যে 8 দফা দাবির বাস্তবায়নের দাবিতে, তাহলে আপনারা কেন ওই ঐক্যমত কমিশনের সাথে বসছেন? আপনারা রাজপথে আন্দোলন করছেন, আবার ঐক্যমতের কমিশনের সাথে বসছেন, তো হবে না। আর আপনি বলছেন বিএনপি একলা। বিএনপির সাথে তো আপনি দেখছেন যে কতগুলো রাজনৈতিক দল আমাদের সাথে আছে। আমরা যুগপৎভাবে আন্দোলন করেছি। জামাতে ইসলাম একমাত্র দল আমাদের সাথে যুগপৎভাবে আন্দোলন করেছিল আপনার হাসিনা বিরোধী আন্দোলনে। কিন্তু 28শে অক্টোবর আমরা দেখেছি কিভাবে তাদের আন্দোলনটা শেখ হাসিনার প্যাট্রোনাইজে হলো আর আমাদের উপরে ক্র্যাকডাউন হলো, এটা আপনারা দেখেছেন। সুতরাং বিএনপি একা হয়নি। 24-এর গণ অভ্যুত্থানের সকল শক্তি আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা বলছি যে আমরা নির্বাচনী জোট জামাত বাদ দিয়ে সবার সাথেই করতে রাজি আছি আমরা। ওকে,
ধন্যবাদ হেলাল ভাই। আমরা একটু দর্শকদের কাছে একটা প্রশ্ন করেছিলাম, সেইটা দর্শকদের জরিপটা একটু আসি। বাংলাদেশের ঐক্যমত্য কমিশনের অভিজ্ঞতা ভবিষ্যতে অন্যান্য দেশও অনুসরণ করবে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, এই আশাবাদ যথার্থ বলে মনে করেন কিনা? শতকরা 57% দর্শক মনে করছেন যে এটি যথার্থ, বা যারা ভোট দিয়েছেন তারা মনে করছেন যে যথার্থ। শতকরা 43% মনে করছেন যে এটি যথার্থ না। আমি একটু অ্যাডভোকেট শিশির মনির, আপনার কাছে বিভিন্ন বিষয় নিয়ে আপনি হয়তো একটু মন্তব্য করতে পারবেন, কিন্তু আমরা ক্রিস্প কতগুলি আসলে বিষয় আপনার সামনে আনতে চাই। মানে ক্রিস্প বলবো কিনা জানি না, মানে যেটা আসলে চট করে এটা শোনা যায়, কারণ আপনার আসলে আমাদের শুনতেও একটু কষ্ট হচ্ছে, সেজন্য আমি চট করে এটা বলি। আপনি জানেন যে সম্প্রতি হেফাজত ইসলামী বাংলাদেশের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরী এরকম একটি মন্তব্য করেছেন, যে মন্তব্যটা এরকম, আমি তাকে কোট করছি: জামায়াত সরকারে আসতে পারলে কওমি, দেওবন্দি ও সুন্নিয়াত মাদ্রাসার অস্তিত্ব রাখবে না। অনেকেই বলে থাকছেন যে জামায়াতে ইসলামী আসলে যে ধরনের ইসলাম কায়েম করতে চাচ্ছে, বা জামায়াত ইসলামের একটা আলাদা কায়েম করার মতো একটা ইসলাম আছে, এটা যদি আপনি একটু অ্যাড্রেস করেন। এবং জামায়াত ক্ষমতায় আসে যদি, তাইলে গণতন্ত্র চর্চা করবে না শরিয়াত কায়েম করবে? জামায়াত সরকার নেতৃত্বে আসলে নারী অধিকার, নারীর চলন বলন, পোশাক কি হবে, এইটাও যদি আপনি একটু সংক্ষেপে বলেন অ্যাডভোকেট শিশির মনির। এই কওমি, মাদ্রাসা, তাবলিগ জামাত ইত্যাদি নিয়ে জামায়াতের অবস্থান নেতিবাচক বলে অনেকে এটা মনে করে থাকেন। অনেকে মনে করে থাকেন বাংলাদেশে যে একটা ইসলামী রাজনীতি বা ইসলামী গোষ্ঠী একত্র হতে পারলো না, এটার একটা বড় কারণ জামায়াতে ইসলামী। কারণ জামায়াতে ইসলামীর রাজনৈতিক আদর্শ অন্য সবগুলি ইসলামী দলগুলির রাজনৈতিক আদর্শ থেকে আলাদা। জনাব অ্যাডভোকেট শিশির মনির। জি, এখানে একটি কথা শুধু আমি হেলালদের কথার জবাবে আমি বলতে চাই যে ঐকমত্য কমিশনে আমরা আলোচনা করেছি, তাহলে আমরা রাস্তায় গেলাম কেন, আন্দোলন করলাম কেন? তিনি প্রশ্ন করেছেন আন্দোলন করছে কেন। আমি তো মনে করি বিএনপি ঐকমত্য কমিশনে নেগেটিভ রাজনীতি করছে। বিএনপিকে এই নেগেটিভ রাজনীতি থেকে সরে আসতে হবে। এই নেগেটিভ রাজনীতি যদি সরে না আসে, তার ফলশ্রুতিতে দেশে যা হবে তার পূর্ণাঙ্গ দায় দায়িত্ব বিএনপিকেই নিতে হবে। আমি ঐকমত্য কমিশনের একজন সদস্য, আমি সেখানে দিনের পর দিন আলোচনা করে দেখেছি বিএনপি কোনো পজিটিভ কনস্ট্রাকটিভ আলোচনা করতে চায় না। বিএনপির সংস্কার প্রক্রিয়াকে পাশ কাটিয়ে দিতে চায়। বিএনপি সেখানে জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দিয়ে সাংবিধানিক ভিত্তি রচনা করতে চায় না। তাদের আর্গুমেন্ট হলো তারা নতুন করে পার্লামেন্ট নির্বাচনের পরে এগুলো সম্পর্কে আলোচনা করবেন। যখনই ঐকমত্য কমিশনে ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে কথা আসলো, তখনই আমরা দেখতে পেলাম বিএনপির পক্ষ থেকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারা নানান আর্গুমেন্ট করছেন। কনস্টিটিউশনালি ভায়াবল যে সমস্ত পদ্ধতি, আমরা সেগুলো বাতিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমরা সেগুলি বলেছি ক্যাটাগরিক্যালি কিভাবে কি করতে হবে। অথচ এই বিএনপি 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে তারা যে বোল্ড স্টেপ নিতে চেয়েছিল, বোল্ড স্টেপ নিয়েছিল, সেখান থেকে তারা কমপ্লিটলি এখন সরে যেতে চাচ্ছে। অর্থাৎ তারা তাদের অতীত সম্পর্কেই এখন কিছুটা বেওয়াকিফ হয়ে গেছে। আমি মনে করি বিএনপির এই রাজনীতি ভুল। বাংলাদেশের কনস্টিটিউশনের যে এনট্রান্সমেন্ট আছে, এই এনট্রান্সমেন্টের পলিটিক্স এর ক্ষেত্রে দিস ইজ এ ডেঞ্জারাস পলিটিক্স ইন মাই ভিউ এন্ড মাই হাম্বল ভিউ অলসো। এই নেগেটিভ পলিটিক্স করলে বাংলাদেশের জেনারেশন জি কতটুকু রিয়াকশন দেখাবে আমি জানি না, সেটা নির্বাচনেই বোঝা যাবে। So my humble request to my learned senior brother not to engage in negative politics, rather to see proper, constructive, innovative politics. এরপরে আপনার সঙ্গে আমার কথা হলো, অবশ্যই না জামায়াত ইসলামী যদি ক্ষমতা এক্সারসাইজ করার সুযোগ পায়, শুধু কওমি দেওবন্দির অস্তিত্বই আমরা প্রোটেকশন দিব না। আমরা প্রত্যেকটা মাইনরিটি গ্রুপ, এথনিক গ্রুপ, সকল ধরনের মাইনরিটি কমিউনিটি যে যেখানে আছেন, যেভাবে আছেন, we will ensure their prosper, security, integrity, inclusiveness এবং তাদের এক্সক্লুসিভ আইডেন্টিটিকে আমরা অবশ্যই সম্মানের দৃষ্টিকোণ থেকে দেখব। দেখবেন আমরা ডাইভার্সিটি এন্ড ইউনিটি এই আর্গুমেন্টকে কত শক্তিশালী ভাবে ইমপ্লিমেন্ট করি। উই অলওয়েজ বিলিভ ইন ডাইভার্সিটি বাট দেয়ার ইজ এ ইউনিটি। এই যে ডাইভার্সিটি একটা নেশনের মধ্যে, পার্বত্য চট্টগ্রামে যারা বসবাস করেন, হিন্দু মুসলিম যারা বসবাস করেন,
আমার এলাকা ধরুন গিরাইশাল্লাহ, প্রায় 40% মানুষ হিন্দু ধর্মাবলম্বী। আমি বিগত 1 বছর ধরে কাজ করছি কোথায়, আমি আজকে যে বাড়িতে বসে আপনাকে জয়েন করছি, এটিও একটা হিন্দু মাইনরিটি কমিউনিটির বাড়িতে। আমি ইলেকশন ক্যাম্পেইনের পার্ট হিসেবে এই বাড়িতে আজকে রাত্রি যাপন করবে। আমি তো কোনো অসুবিধা দেখছি না কোথায়। দে আর ওয়েলকামিং আস, উই আর ওয়েলকামিং দেম। পরে কৌমি বলেন, আলিয়া বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মহিউদ্দিন ভাই আজকে আমি আমার এই ভাইকে সাক্ষী রেখে বলছি, যদি জামাত ইসলামীকে মানুষ বিশ্বাস করে, দেখবেন ক্রিয়েটিভ পলিটিক্স কাকে বলে। ওকে, উই উইল শো দ্য নেশন হাউ পলিটিক্স ক্যান বি এ ক্রিয়েটিভ পলিটিক্স। আমার মনে হয় যে অ্যাডভোকেট শিশিরমণি, আমি শুধু আপনাকে আবার এটা লাইভে শুনতে হচ্ছে সেজন্য ইন্টারেস্টে, আমি শুধু দুইটা প্রশ্ন এখানে করে রাখি। মানে এই 1 বছর সময়, মানে 5 আগস্টের পরে এখন 1 বছর 1.5 মাসের মতো সময় পার হয়েছে। এই সময়টুকুতে যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকতো, তাহলে যে মাজারগুলি ভাঙচুর করা হয়েছে, সেই মাজারগুলি ভাঙচুর করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কি বেশি প্রোটেকশন দেওয়া হতো? কয়েকদিন আগে যে আমরা একজনের কবর গোয়ালন্দে ফরিদপুরে আমরা দেখলাম যে উঁচুতে রাখা হয়েছে বলে কবর থেকে উঠিয়ে লাশ পোড়ানো হয়েছে, সেই ক্ষেত্রে কি জামায়াতে ইসলামীর ভূমিকা থাকতো হচ্ছে ওইখানে যে মানুষগুলি জড়ো হয়েছিলেন তাদেরকে প্রোটেকশন দেওয়া, তাদেরকে রক্ষা করা, নাকি এই কাজটি যাতে না হতে পারে সেটা? এবং আমি আবারও এই প্রশ্ন করতে চাই, আমাদের দর্শকরা আমাকে প্রশ্ন করেন যে শরিয়া আইন হইলে মানে আপনার ভয় কি? শরিয়া, আমার তো কোনো ভয় নাই। আমি শরিয়া আইন বা যে কোনো আইনেরই পক্ষে, বেআইনের বিপক্ষে আমি। তো শরিয়া আইন হইলে আমার কোনো সমস্যাও নাই, ভয়ও নাই। আমি শুধু এটি স্পষ্ট জানতে চাই যে জামাতে ইসলামী ক্ষমতায় আসলে শরিয়া আইন করবে কিনা। 3টা বিষয়। একটা বিষয় হচ্ছে, কিন্তু আমাদের সময় খুব কম, এটা যদি আপনি বলতেন, জামাত ইসলামী ক্ষমতায় থাকলেই যে মাজার ভাঙা হয়েছে অন্যান্য ধর্মাবলম্বী বা যাদেরকে আমরা কয়েকদিন আগে আমরা দেখেছি যে ঈদে মিলাদুন্নবী নিয়ে 2 পক্ষের মধ্যে একটা, তো এইসব ক্ষেত্রে জামাত ইসলামের ভূমিকাটা কি হতো? বা এই যে উঁচুতে লাশ আছে বলে লাশ কবর থেকে বের করে পোড়ানো হয়েছে, এসব ক্ষেত্রে আসলে জামাত ইসলামের ভূমিকাটা কি থাকতো? জি জি, এই সমস্ত ক্ষেত্রে আপনি দেখতে পাবেন আমরা কোনো আইন হাতে তোলার পক্ষে নই। আমরা কখনো আইনকে হাতে তুলে নেওয়ার পক্ষে কাউকেই আমরা ইন্সপায়ার করি না। উই বিলিভ দিস ইজ অ্যান অফেন্স। কোন মাজার আপনি ভাঙবেন, ইফ ইউ ডু নট হ্যাভ এনি লিগ্যাল স্যাংশন, তাহলে ইউ ক্যানট ডু দিস। রাষ্ট্রীয় মেকানিজম তো কোনো সিটিজেন ইমপ্লিমেন্ট করতে পারবে না। রাষ্ট্রীয় মেকানিজম ইমপ্লিমেন্ট করতে গেলে ল এনফোর্সমেন্ট এজেন্সি ইজ দ্য অনলি বডি যারা নাকি রাষ্ট্রীয় মেকানিজম ইনফোর্স করতে পারে। সেটার জন্য আদালত আছে। কারো যদি কোনো বিবাদ থাকে তাহলে সে আদালতে যাবে। আদালত যদি পার্টিকুলার কোনো রায় দেয়, রায় অনুযায়ী ল এনফোর্সমেন্ট এজেন্সি কাজ করবে। সেই জন্যই দেখবেন আমরা বলেছি আর্টিকেল 116 অফ দ্য কনস্টিটিউশন কে আমরা রেস্টোর করতে চেয়েছি, যেন আমাদের লোয়ার জুডিশিয়ারি, হায়ার জুডিশিয়ারি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স হয়। বিচার তো আমরা করব না, আমরা তো রাষ্ট্র। যদি তার মানে পরিচালনা করার সুযোগ পাই, আপনারা কোনো আইন হাতে তুলে দিবেন না, সেটা পরিষ্কার। এবং সেই ক্ষেত্রে রাষ্ট্রের ক্ষেত্রে সেটি থাকবে। আপনারা শরিয়া আইন প্রবর্তন করবেন কিনা? ক্ষমতায় গেলে এই প্রশ্নটির উত্তর হলো, শরিয়া সম্পর্কে একটা যে ধারণা আছে, এই ধারণাটা আসলে আমাদের দেশে একেবারেই একটা ভুল ধারণা। এই যে আমি জনাব মহিউদ্দিন ভাই আপনার সঙ্গে শিষ্টাচার মেনটেন করে একটি হিন্দু মাইনরিটি কমিউনিটির একজন ভাইয়ের বাসায় থেকে কথা বলছি, দিস ইজ অলসো পার্ট অফ শরিয়া। আমি যে ব্যাংকিং করছি, দিস ইজ অলসো পার্ট অফ শরিয়া। আমি যে ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটির কথা বলছি, দিস ইজ অলসো পার্ট অফ শরিয়া। আমি কিন্তু বাংলাদেশে ডেমোক্রেসির কথা বলছি। শিশির মনির, আমার কথা শুনুন। আমি কিন্তু বাংলাদেশে একটা আইনও দেখি না যেটা শরিয়া বিরোধী এখন পর্যন্ত। আমি কিন্তু বাংলাদেশে শরিয়া বিরোধী কোনো আইন দেখি না। তাহলে এখানে যে প্রশ্নটা করা হচ্ছে শরিয়ার 2-3টা বিধানকে নিয়ে, বলা হচ্ছে যে আই ফর আই, বলা হচ্ছে লাইফ ফর লাইফ, এটাকে শরিয়ার একটা। আর নারীদের জন্য যে ভয়টা দেখানো হচ্ছে, এটা কমপ্লিটলি দেখবেন আমরা ক্লিয়ার করি কেমন করে। ডাকসু নির্বাচন তার এক্সাম্পল। নারীদের পোশাক, তার আচরণ, তার রাইট টু প্রাইভেসির ক্ষেত্রে আমাদের কোনো বাধা বিপত্তি নাই। উই অলওয়েজ বিলিভ ইন ফ্রিডম
ঢাকা and ইউনিভার্সিটিতে personal right to life and liberty. ঢাকা ইউনিভার্সিটিতে বা অন্য যে কোনো ইউনিভার্সিটিতে ছেলেমেয়েরা সহশিক্ষার ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নাই? এবং দেখবেন রাষ্ট্রপতি যারা ইলেক্টেড হয়েছে তারা তো 1 বছরের জন্য হয়েছে, তাই না? 1 বছর তারা কি করে দেখবেন, কি প্রোগ্রাম তারা হাতে নেয়? অনেকে তারা মানে আপনাদেরই সমর্থন করে এরকম অনেক বক্তা অনেক সময় বলে থাকেন যে সহশিক্ষা বা নারী শিক্ষা একসাথে ছেলে পুরুষের সাথে একসাথে করা এটা ঠিক না। এটাতে আপনাদের কোনো মানে এই ব্যাপারগুলি আসলে হয়তো আপনাদেরকে ভবিষ্যতে এটা ক্লিয়ার করতে হবে। অ্যাডভোকেট শিশিরমণি, আমরা আসছি আপনার কাছে। আমরা একটু জনাব হেলালের কাছে একটু যেতে চাই। হেলাল ভাই, শিশিরমণির একদম স্পষ্ট অভিযোগ করেছেন যে বিএনপি নেগেটিভ রাজনীতি করছে সে, এবং সেই নেগেটিভ রাজনীতির থেকে বেরিয়ে না আসতে পারলে সেইটা আপনাদের জন্য খারাপ হবে। আমার একজন বন্ধু আপনার কাছে প্রশ্ন করেছেন, কোরআন সুন্নাহ মানতেই হবে মুসলিম হলে, তাহলে কি ছাত্রদলে বিএনপিতে কেউ মুসলমান নাই? তাদের মধ্যে আসলে পর্দা পুশিদা ঈমান আকীদা সেটাই বা কতটুকু? আপনি কি নিজেকে মুসলমান মনে করেন কিনা, ইসলামের আদর্শে থাকা একজন মানুষ মনে করেন কিনা? আপনার, যাই হোক, এটা আপনি উত্তর দিলে দিতে পারেন, না দিতে পারলে আমি একজন গর্বিত মুসলমান। হ্যাঁ, প্রথম বক্তব্য হলো আমি একজন গর্বিত মুসলমান। হ্যাঁ, কিন্তু এবং আমি যে রাজনীতিটা করি সেই রাজনীতির আগে আমি ইসলামের এই ভাষাটা ব্যবহার করছি না, অর্থাৎ ইসলামকে আমি এক্সপ্লয়েট করে আমি রাজনৈতিক বা অন্য কোনো বেনিফিট নিতে চাচ্ছি না। ইসলামের সাথে আপনার পলিটিক্যাল স্বার্থে ইসলামের বিভিন্ন আকীদাকে কম্প্রোমাইজও করতে চাচ্ছি না। ইসলামের একমাত্র সোর্স কোরআন সুন্নাহ আমি অবশ্যই মানি এবং সেইভাবে মেনে চলার জন্য চেষ্টা করি। ভুল ত্রুটি আমার হয়, কিন্তু আমি ইসলামকে এক্সপ্লয়েট করি না। এখন বক্তব্য যে বিএনপির নাকি ভুল রাজনীতি, তাহলে শিশিরমণির আপনার তো বিএনপির কি কি করা উচিত এ ব্যাপারে একটা নির্দেশনামা দেওয়া উচিত। যেমন আপনি ইসলামের সোল এজেন্ট হলেন, যে ইসলাম কিভাবে শরিয়া ইমপ্লিমেন্ট হবে, কোনটা ইসলাম না। আপনারা যে নেগেটিভ পলিটিক্সটা করলেন, দেখেন যে আপনি জুলাই মুভমেন্টটা হলো, জুলাই মুভমেন্টটা গভর্নমেন্টকে সরিয়ে দেওয়ার জন্য, নট টু ডিস্ট্রয় দ্য কনস্টিটিউশন। এই আমাদের জুলাই মুভমেন্ট কি কনস্টিটিউশনকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য হয়েছিল? নট টু ক্রিয়েট এনি নিউ কনস্টিটিউশন। নতুন কোন সংবিধান তৈরি করার জন্য কি জুলাই মুভমেন্ট হলো? তাহলে আপনারা ভুল রাজনীতিটা করলেন কি, যে জুলাই মুভমেন্ট কি আপনারা বলছেন নতুন একটা। কিন্তু আমি যদি অন্যভাবে প্রশ্ন করি হেলাল ভাই, জুলাই মুভমেন্ট কি আসলে কনস্টিটিউশনটাকে আপহোল্ড করার জন্য হয়েছিল? জুলাই মুভমেন্টটা হয়েছিল টু অল্টার দ্য গভর্নমেন্ট, টু অল্টার দ্য ফ্যাসিজম, নট টু সাবস্টিটিউট দ্য কনস্টিটিউশন, নট টু ক্রিয়েট এ নিউ কনস্টিটিউশন। এবং এরকম কোন ম্যান্ডেট যখন অনগোয়িং জুলাই অভ্যুত্থান যখন চলে, তখন এরকম কোন ম্যান্ডেটও আপনার ছিল না যে আপনি একটা নতুন কনস্টিটিউশন তৈরি করবেন। আরেকটা কথা, আপনারা এখন বলছেন যে এই সরকারের বৈধতা নিয়ে অনেক কথা বলছেন। আপনারা যদি আজকে এই সরকারকে অবৈধ বলেন, তাহলে কি হাসিনার পালে বাতাস দিচ্ছেন না? আপনারা ভুল রাজনীতি করছেন না? ফ্যাসিবাদ যেখানে কলকাতার থেকে বলছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, সেই একই বয়ান আপনারা রাজপথে যায় দিচ্ছেন যে পিআর না হলে নির্বাচন হতে দেওয়া হবে না, বিভিন্ন দাবি দেওয়া না মানলে নির্বাচন হতে দেওয়া হবে না। তাহলে হাসিনার যে বয়ান যে ইউনূসের নেতৃত্বে নির্বাচন হবে না, সেই একই কথা বলছেন। এখন আবার বলছেন তত্ত্বাবধায়ক সরকারের কোশ্চেন করছেন। আপনি একবার ভাবুন, যদি তত্ত্বাবধায়ক সরকারকে আবার গঠন করতে হয়, বাংলাদেশ কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে যাবে। অতএব আপনারা অতীতে যে ভুল রাজনীতি করেছেন, এখনো সেই ভুল রাজনীতি করছেন। আপনারা অতীতে বহুবার ভুল রাজনীতি করেছেন, আমি এগুলো রেফারেন্স দিচ্ছি। এখন আবার সেই ভুল রাজনীতি করছেন। জামাত ইসলামের রাজনীতিটা আমরা এক পাশে সরায় রাখি, কিন্তু বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে বিএনপিরই সবচেয়ে বেশি, তৃণমূলের সবচেয়ে বেশি সমর্থক আছে, সবচেয়ে বেশি লোক আছে, সেইটা আসলে আমরা অনেকেই বুঝি। কিন্তু বিএনপি যে ক্ষমতায় আসার আগেই বিভিন্ন স্থানে ক্ষমতার যে তেজ, সেই তেজ দেখানো শুরু করেছে। সেই দুর্নীতির জায়গা থেকে স্পেশালি যেগুলিতে আসলে হুমকি ধাপকি চাঁদাবাজি সেগুলি করা যায়, সেগুলির ক্ষেত্রে যে মানে ভূমিকা রাখতেছে, আমরা কেমনে জনগণ হিসাবে, বাংলাদেশে ভোটার হিসেবে এইটা আমরা মনে করব যে বিএনপি একটা ছোটদের আওয়ামী লীগ হইতে যাচ্ছে না? এইটা আপনার একটা ন্যারেটিভ আপনি বলছেন, বা জনগণ মনে যদি থাকে সেই পারসেপশনটাকে আমরা আপনার মোকাবিলা করবো। কিন্তু আমার বক্তব্য, জামাতে ইসলাম বাংলাদেশ খুব সুকৌশলে, কারণ ক্যামোফ্লেজের রাজনীতিতে তাদের থেকে পায়োনিয়ার আর কেউ নেই। এই যে বাংলাদেশের সফট পাওয়ার যেগুলো আছে, আমি সফট পাওয়ার বলতে বোঝাচ্ছি ব্যুরোক্রেসি, আমি সফট পাওয়ার বলে বোঝাচ্ছি ল এনফোর্সিং এজেন্সিস
এজেন্সিস এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন, বিভিন্ন কনস্টিটিউশন বা বিভিন্ন আপনার অফিস আদালত, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার এইগুলোকে যেভাবে তারা প্রাধান্য দিয়েছে খুব সুকৌশলে এই ব্যাপারে পুলিশ প্রশাসন তাকে এবং প্রশাসনের বিভিন্ন জায়গাতে তারা হেল্পও পেয়েছে। এইখানে যে চাঁদাবাজি, এইখানে যে দস্যুতা, এইখানের ফলে তাদের যে প্রাধান্য তৈরি হয়েছে, এইটা কিন্তু আপনি বলছেন না। যে বাংলাদেশে দেখেন আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে, এই মামলাগুলো দেওয়ার উচিত ছিল পুলিশের। পুলিশ এই মামলাগুলো না দিয়ে জনগণকে আহ্বান করছে আপনারা মামলা দেন। এবং জামাতে ইসলাম এইখানে বলছে যে অন্য রাজনৈতিক দলকে যে আওয়ামী লীগকে ঠেকাতে হবে, কিন্তু গোপনে গোপনে আমাদের মির্জা আব্বাস যে কথাটা সুন্দর করে বলেছে, গোপনে গোপনে আওয়ামী লীগের সাথে ব্যালেন্স করছে তাদের জনপ্রিয়তা, তাদের ভোট বাড়ানোর জন্য বা তাদের শক্তি বাড়ানোর জন্য। এই যে কৌশলটা অবলম্বন করেছে যে আপনার প্রশাসনের থেকে, ল এনফোর্সিং এজেন্সি থেকে, বিভিন্ন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার কমিটিতে তারা সুকৌশলে ঢুকে গেছে, ঢুকে যায় সেখান থেকে প্রচার করছে বিএনপি চাঁদাবাজি করেছে, অমুক করেছে, তমুক করেছে, জামাত ইসলাম তো চাঁদাবাজি করেছে। এই কথাগুলো বলা হচ্ছে না। বিএনপি চাঁদাবাজি করতেছে না আসলে। হেলাল ভাই, বিএনপি চাঁদাবাজি করতেছে না আসলে। আমরা কি অস্বীকার করেছি? আমরা সেই ব্যাপারে স্টেপ নিয়েছি। আমরা এটাকে ডিনাই করছি না, আমরা এটাকে আপনার কগনিজেন্সে নিচ্ছি, কিন্তু জামাত ইসলাম টোটালি ডিনাই করছে। এবং তারা যে সফট পাওয়ারগুলোতে বসে আছে, এইটা যে আপনার এইখান থেকে যে ক্ষমতা তারা দেখাচ্ছে তৃণমূল লেভেলে, আমরা যারা তৃণমূলের রাজনীতি করি আমরা দেখছি যে আওয়ামী লীগের সাথে কিভাবে এক্সপ্লয়েট করছে। হেলাল ভাই, আপনার বক্তব্য পরিষ্কার। আমি একটু অ্যাডভোকেট শিশির মনির কাছে যেতে চাই। অ্যাডভোকেট শিশির মনির, আপনি তো হেলাল ভাইকে শুনলেনি। আমরা কিন্তু আজকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনামের ক্ষেত্রে। সেটাতে বলেছে যে জামায়াত যে জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি ও পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে আন্দোলনে নামতে যাচ্ছে, তার মধ্যে জামায়াত ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। জামায়াত যুগপত কর্মসূচিতে ইসলামী আন্দোলন খেলাফত মজলিসকে পেলেও শেষ দিকে এসে সরে গেল এনসিপি, গণ অধিকার ও এবি পার্টি। এটা একটা ধাক্কা কিনা? কেউ কেউ প্রশ্ন করছে জামায়াতে ইসলামী ইসলাম বলতে বুঝে তাদের কাস্টমাইজ করা ইসলাম, জামায়াতে ইসলামী ইসলাম বলতে বুঝে হচ্ছে জনাব মওদুদির প্রচার করা ইসলাম, যেটার সাথে মূল ইসলামের সংস্রব আসলে কম, এবং সেইটা মাধ্যমে জামায়াত আসলে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আপনি যদি একটু রেসপন্ড করেন জনাব শিশির মনির। জি, আমি প্রথম রেসপন্স করব। আমার ভাই বলেছেন যে আমার বলে দেওয়া উচিত বিএনপির কি করা উচিত, এরকম লিস্ট দেওয়া উচিত। লিস্ট তো দিয়েছি আমরা, এই লিস্টে তো ঐকমত্য কমিশনে অ্যাকসেপ্টেড হয়েছে। আমরা সকলে মিলেই তো বলেছিলাম যে আমাদের সকলের কি কি করা উচিত এবং কি কি করা উচিতের উপর ভিত্তি করে একটা জুলাই সনদ প্রস্তুত হয়েছিল। যখন বাস্তবায়নের প্রশ্ন আসলো তখন বিএনপি কেন তা শুরু করলো, এটা আমাদের কাছে রহস্যজনক মনে হয়। কি বুঝে শুরু করেছে, না বুঝে শুরু করেছে, নাকি বেশি বুঝে শুরু করেছে? এই প্রশ্নটি আমি ঐকমত্য কমিশনের আর্গুমেন্টে বারবার উপস্থাপন করেছি যে নো, বিএনপি ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে পিছপা কেন? ঐকমত্য তো হয়েছে, তালিকা তো ঠিক হয়ে গেছে। অ্যাডভোকেট শিশির মনির, আমি একটা প্রশ্ন করতে চাই। নিম্নকক্ষের পিআর এর প্রশ্ন তো কোনো আলাপেই ছিল না, আপনারা এটা ইনভেন্ট করলেন, বিভিন্ন জায়গায় বলতে থাকলেন, এটা নিয়ে এখন একটা আন্দোলন করবেন। এটা কেন? আমি একটু অ্যাডভোকেট শিশির মনির কাছে জানতে চাই, এটা কেন, মানে হঠাৎ করে এই নিম্নকক্ষের পিআরটা কেন আসলো? আমি জবাব দিচ্ছি আপনাকে। জি, আপনি দেখেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব কিন্তু প্রথম বিএনপি তুলেছিল। ঐকমত্য কমিশনে যখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব উঠেছে, তখন ঐকমত্য কমিশন বলল একটা উচ্চ কক্ষ হবে যার সদস্য সংখ্যা হবে 105 জন, আর একটা নিম্ন কক্ষ হবে। উচ্চ কক্ষ হবে পিআর সিস্টেম আর নিম্ন কক্ষ হবে আগের মতোই। তো সেখানে উচ্চ কক্ষ যখন পিআর সিস্টেমের কথা আসলো, তখন বিএনপি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে এগ্রি করলো, কিন্তু উচ্চ কক্ষে যখন পিআর এর প্রশ্ন আসলো, তারা তার নোট অফ ডিসেন্ট দিল। তারা বলল উচ্চ কক্ষেও তারা এই পিআর সিস্টেম মানতে রাজি না। সকলেই একমত হলো এক্সেপ্ট বিএনপি উচ্চ কক্ষের পিআর সিস্টেম নিয়ে। দেখুন যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষের প্রস্তাব তারা দিয়েছে, সেখান থেকেই তারা পিআর সিস্টেমে আর যেতে চায় না। অথচ ঐকমত্য কমিশন রুলিং দিয়ে দিল, রুলিং দিয়ে বলল যে 105 জনের মধ্যে 100 জন হবেন পিআর সিস্টেমে আর 5 জন প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিবেন। আমরা সকলে এগ্রি করে গেলাম। আমি কেন বলছি বিএনপি নেগেটিভ রাজনীতি করছে, সেই এগ্রিমেন্ট থেকেও কিন্তু বিএনপি সরে গেছে।
আরেকটা ইন্টারেস্টিং বিষয় এখানে দেখেন, এগেইনস্ট দ্য না গভর্নমেন্ট না, আন্দোলন আমি হয়েছে, বিএনপির not ব্যাপারটা to বুঝতে change পারি, the অ্যাডভোকেট constitution। শিশিমনির, আমার মনে হয় অ্যাডভোকেট শিশিমনির, আমি BNP বিএনপির ব্যাপারটা বুঝতে পারি। আপনি তো আমাকে জামাতে ইসলামের ব্যাপারটা বুঝায় বলেন তো। জামাতে ইসলামী কিন্তু নিম্নকক্ষে পিয়ারের কথা বলে নাই। এখন বিএনপি যেহেতু উচ্চকক্ষে পিয়ারের ব্যাপারে একটু তালবাহানা করলো, সেজন্য আপনারা নিম্নকক্ষেও পিয়ার চাইতে শুরু করলেন এবং এইটারেও সব আলোচনার মধ্যে নিয়ে আসতে থাকলেন। এটা কারণটা কি? উচ্চকক্ষের পিয়ারের ব্যাপারে শুধু তালবাহানা করে নাই, এখানে মূল ইস্যু কিন্তু মহিউদ্দিন ভাই ভিন্ন। কি সেটা? জুলাই সনদটা নিশ্চয়ই আপনি পড়েছেন, জি পড়েছি। সর্বশেষ আপডেটেডটা জি পড়লে দেখবেন এখানে যে কয়টা পয়েন্টে একমত হয়েছে তার মধ্যে একটা ছিল 10 বছরের বেশি কেউ প্রাইম মিনিস্টার হতে পারবে হ্যাঁ না। হ্যাঁ। আরেকটা ছিল হলো যিনি দলের প্রধান হবেন তিনি হাউসের প্রাইম মিনিস্টার হতে পারবেন না। হুম তারপরে একটা ছিল উচ্চকক্ষ নিম্নকক্ষ হবে, উচ্চকক্ষে পিয়ার হবে, নিম্নকক্ষে পিয়ার হবে না। হুম। তার মধ্যে একটা ছিল ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে, আর হ্যাঁ বিএনপির বিএনপির মধ্যে কোনটা মানে নাই? বিএনপির মধ্যে কোনটা মানে নাই? বিরোধী দল থেকে। বিএনপির মধ্যে কোনটা মানতেছে? দেখুন একটাও তারা এখন ইমপ্লিমেন্ট করতে চায় না। তারা বলে যে এইভাবে তারা নতুন নির্বাচন হবে, পার্লামেন্ট হবে, পার্লামেন্ট হওয়ার এই পরে নির্বাচন আগে এটা ইমপ্লিমেন্ট কেমনে করবে অ্যাডভোকেট শিশিমনির? এই নির্বাচন আগে এটা ইমপ্লিমেন্ট করবে কেমনে? আপনি আমারে বলেন না, এটা মাঠে বলা সহজ। এই নির্বাচন আগে এটা কেমনে করবে? আপনি কিন্তু আপনার 100 বক্তৃতা আমি শুনি, সেটার মধ্যে আপনি বলেন আমি জানুয়ারি মাসেও ইলেকশন চাই। জানুয়ারিতে না, 2028 এর জানুয়ারিতে ইলেকশন করলো, এর একটা ইমপ্লিমেন্ট করলো আপনি করতে পারবেন। আপনি আমার টাইমলাইন দেখান সব করে। আমি আপনাকে টাইমলাইন দিয়ে দিচ্ছি, প্লিজ নোট মাই টাইমলাইন। হ্যাঁ যে আমি নোট করতেছি, যেভাবে please note down. I request you to note down as a senior brother. I request you to note down my points. I'm noting down. I'm following your suit. The first point, ঐক্যমত্য কমিশনের ইমপ্লিমেন্টেশনের বৈঠকে 6টা প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। সর্বশেষ সেখানে প্রধান উপদেষ্টাও হাজির ছিলেন। ফার্স্ট প্রস্তাব ছিল, যেদিন আমাদের সঙ্গে প্রথম ঐক্যমত কমিশন ইন্ডিভিজুয়ালি আলাপ করে, সেপারেট পলিটিক্যাল পার্টির সঙ্গে প্রথম কথা বলে, এটি আজ থেকে প্রায় 7 মাস আগে, সেইখানে তারা 6টা অপশন দিয়েছিলেন যে এই ইমপ্লিমেন্টেশনটা হবে নির্বাচনের আগে রেফারেন্ডামের মাধ্যমে, অথবা হবে একটি বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে, অথবা হবে একটি প্রক্লেমেশনের মাধ্যমে, অথবা হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠনের মাধ্যমে, অথবা হবে নতুন সংসদ আসার পরে সংসদের মাধ্যমে। এই 6টা প্রপোজাল নিয়ে আলাপ করে সর্বশেষ এই 6টার মধ্যে কে কোনটার পক্ষে আছেন আমাদেরকে প্রস্তাব পাঠানো হয়, আমরা জবাব দেই। আমরা বলেছি যেহেতু যে জিনিসগুলোতে আমরা এগ্রি করলাম, এখানে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন চেঞ্জ করার মতো কিছু প্রপোজাল আছে, আমরা এগ্রি করেছি। সেই জন্য আমরা বলেছিলাম বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন সংবিধান অ্যামেন্ড করে পরিবর্তন করা যায় না। এটা করার 2টো রাস্তা আছে। তার মধ্যে প্রধানতম গুরুত্বপূর্ণ রাস্তা হলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করে যখন এটা করা হয় তখন বেসিক স্ট্রাকচার ক্যান বি অল্টার্ড। একটা প্রপোজাল আছে ওখানে যে হাইকোর্টের 6টা বিভাগ আবার বিভাগে চলে যাবে। আপনি জানেন হাইকোর্টের 6টা বিভাগ হয়েছিল, 8th অ্যামেন্ডমেন্ট মামলায় সেটা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়েছে। ঐকমত্য কমিশনে ডিক্লেয়ার করা হয়েছে ডিসেন্ট্রালাইজেশন অফ হায়ার জুডিশিয়ারি, যেখানে 6টা আবার নিজ নিজ বিভাগে চলে যাবে। শিশিমনির এই ব্যাপারগুলো আমি মোটামুটি জানি। এখন ঘটনা হইতেছে যে আপনি 6টা প্রস্তাব দিচ্ছেন, সেই 6টা প্রস্তাবের মধ্যে বিশেষ সাংবিধানিক একটা জিনিস আছে যে বিশেষ সাংবিধানিক পরিবর্তন আপনি এটা করবেন কিনা। আপনি এখন তো একটা গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পরে এই সংবিধানের মাধ্যমে উপদেষ্টারা আছে না 106 এর মাধ্যমে আছে, এগুলি নিয়ে তর্ক করে তো তর্কের শেষ নাই। এখন ঘটনা হইতেছে যদি আমরা একটা ইলেকশন চাই, আপনারা কি এই দাবি করতেছেন যে প্রথমে একটা গণপরিষদ নির্বাচন কইরা তারপরে সংবিধানরে নতুন করে রাইখা নতুন করে আইনা তারপরে আবার একটা ইলেকশন করতে? এইটাই আমি বুঝতেছি। কিন্তু আমার কথা হইল, আপনারা যদি আসলে মানে বা একটা রেফারেন্ডাম দিয়া ওইটার মধ্যে হা না ভোটের মধ্যে কে জিতলো কে হারলো এটা কইরা আপনারা এটা চাইতেছেন যে আপনারা হয় গণপরিষদ নির্বাচন করবেন নাহলে রেফারেন্ডাম করবেন। আমার কথা হইল যে ভাই এইটা একটা জাতীয় সংসদ নির্বাচন দেন, জামাতে ইসলামী বিএনপি তারা তাদের জনগণের রায় প্রত্যক্ষভাবে পরীক্ষা করুক। এটা আমি আপনি সবাই জানি যে গণভোটের মাধ্যমে আসলে প্রত্যক্ষ পরোক্ষভাবে রায় পরীক্ষা করা যায় না। আপনারা ক্ষমতায় আসেন, আপনারা এগুলো ইমপ্লিমেন্ট করেন। বিএনপি তো এইটাই কইতেছে যে আপনারা তো ক্ষমতায় আসবেন, ক্ষমতায় সেগুলো ইমপ্লিমেন্ট করেন, অসুবিধাটা কি? আপনারা কিন্তু বিএনপির উপরে এটা চাপাইতেছেন এইটা বইলা যে বিএনপি ক্ষমতায় আসবে এবং আসলে এটা করবে না। জবাব দেওয়ার সুযোগ দেন। জি বলেন। জবাব দেওয়ার সুযোগ দেন। জি বলেন। দেখুন গণ অভ্যুত্থানে কি ঘটেছে। বিএনপি তো মার্শাল লদের সংবিধান পরিবর্তন করে নাই। মার্শাল ল প্রক্লেমেশন নাম্বার 1 1977 এর মাধ্যমে বিএনপি সংবিধান পরিবর্তন করে নাই, সংবিধানের মূলনীতি পরিবর্তন করে নাই।
অ্যাবসলিউট ফেইথ ইন ট্রাস্ট ইন দ্য অলমাইটি আল্লাহ যোগ করে নাই, মিনিং সোশ্যাল ইকোনমিক জাস্টিস যোগ করে নাই। কোথায় করেছিল সেটা, কোন পার্লামেন্টে? আজকে কেন এই কথা বলছেন? কারণ তারা গণ অভ্যুত্থানের যে শক্তি, এই শক্তিকে তারা ঐতিহাসিকভাবে সাংবিধানিকরণ করতে চান না। এখানেই তাদের রাজনীতি। আমি সেটাকেই বলছি ভুল রাজনীতি। আচ্ছা 106-এর আপনি বিশ্বাস করেন এটা? 106-এর গভর্নমেন্ট এটা? 106-এর গভর্নমেন্ট যদি হয়, দেখেন তো বাংলাদেশের সংবিধানে প্রধান উপদেষ্টা শপথ বলতে কিছু আছে কিনা? না 106 খুঁজে দিয়ে পায় এটা- কিনা? 106 দিয়ে এটা সুপ্রিম কোর্ট রেটিফাই করছে। আমি একটু পর্যন্ত মাইনা নিব, আমি উকিলি তর্কে যাব না। আমি বলবো চিফ জাস্টিস এবং তার ব্রাদাররা বৈশা বলছে যে এটা পারে, আমি ধরে নিছি এটা পারে। কারণ সকল কিছুই তো পারসেপশন। আমাকে এটা ধৈর্য নিতে হয়েছে যে এটা পারে। এখন সংবিধানে নাই প্রধান উপদেষ্টা, এখন আমার কাছে, আমি এখন প্রধান উপদেষ্টা বসাবো, আমি এখন চিফ জাস্টিসের কাছে গেছি, ও আর ওর ব্রাদাররা মিলা কইছে তুমি এটা পারো, এখন আমি ওইটারও কোশ্চেন করবো, কই গিয়ে ঠেকবো তারপরে গিয়ে আমি? এটাই তো ভুল রাজনীতি। এই ভুল রাজনীতিকেই তো বিএনপি নিয়ে গেছে দেশকে। এই 106-কে করার ক্ষেত্রে তারাই তো অ্যাডভাইস করেছে। যদি তারা এখন কেন সেটা রেকটিফাই করতে চায় না? এখন কেন গণ অভ্যুত্থানের এই গভর্নমেন্টের মূল শক্তি তো পিপলস উইলকে তারা রিকগনাইজ করতে চাচ্ছে না। ভাই বলেন, ভাই এই যে ভাই 2026 আপনি সালের আমার একটু সুযোগ দিলে, 12ই ফেব্রুয়ারি আচ্ছা আপনি শেষ ইলেকশনের করলে আমি কথা একটু বলা কই, হচ্ছে। আপনি সুযোগ দিলে আমি একটু কই। আপনি যে 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলা হচ্ছে। 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আইন কোথায় পেল তারা? না Where is the law? না 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 না, আইন পায় না, আইন পায় না, আইন পায় না। অ্যাডভোকেট শুনেন, এখানে সমিয়ে নিল। না না তাহলে আমি আমরা না না সেখানে আইন কোথায়- পায় না, আইন আমরা পায় না। কি আমি বলেছি আমি সেখানে? আমি আপনার আইন দেখাই, দাঁড়ান। আপনারে তো আমার আসলে আইন আইন আমি দেখান আপনার- আইন। আমি আপনার আইন দেখাই, আমি আপনার বলি। আপনি মার্শাল লর উদাহরণ দিলেন, 1977 সালের প্রক্লেমেশনের কথা আপনি কইলেন। বাংলাদেশে যদি এখন একটা মার্শাল ল হইতো, যেখানে কনস্টিটিউশন সাসপেন্ড করা যায়, কনস্টিটিউশন সাসপেন্ড রাখা যায়, তারপরে যেমন ইচ্ছা এটাকে আমি পরিবর্তন করে পরে ভূতাপেক্ষ আমি এটা চেঞ্জ করতে পারি, সেইটা কিন্তু হয়তো আরেকটা সিনারিও। এখন বাংলাদেশে কিন্তু আসলে মার্শাল ল বা যেই লতে আমি আমার সংবিধান সাসপেন্ডেড রাখছি, ওইটা কিন্তু আমি করি নাই। কেন করি না? এটা জামাতে ইসলামের দোষ নাকি বিএনপির দোষ নাকি ইউনূস সাহেবের দোষ নাকি ওয়াকার সাহেবের দোষ, এটা ইতিহাস ঠিক করবে পরে। আমি জানি না এটা কার দোষ বা গুণ, না ফরহাদ মাজার ভাইয়ের দোষ। প্রশ্নটা কি আপনার? আমি যেটা কইতে সেটা আমি বলেন। এখন আপনি তো কনস্টিটিউশন সাসপেন্ডেড রাখেন নাই ভাই। এখন আপনি যখন কনস্টিটিউশন সাসপেন্ডেড রাখেন নাই, আপনার যখন একটা মার্শাল ল নাই, আপনি প্রতিদিনের কাজকর্ম আপনি কি দিয়া চলবেন? আপনি যে আমার নামে মামলা করবেন আমি আপনাকে খুন করছি, এটা আপনি কি দিয়া করবেন? আপনার যদি এখন সংবিধান 1 মিনিটের জন্য সাসপেন্ডেড থাকে, কি করবেন আপনি আমারে বলেন? আপনাকে তো একটা ভান কইরেই যাইতে হবে যে না আমার একটা সংবিধান আছে। তাহলে আপনাকে শোনেন, তাহলে আমার প্রশ্নের আনসার শোনেন। বলেন। তাহলে আপনি আমাদের কনস্টিটিউশনাল জার্নির পার্টগুলো সম্পর্কে আমি ধরে নিচ্ছি আপনি 100% ওয়াকিবহাল। at least আপনি বাংলাদেশের 90% সংবিধানের ওয়াকিবল। 153টা অনুচ্ছেদ at least 90% ওয়াকিবল। প্রিয় দর্শক, আপনি এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি বাংলাদেশের ভিতর হয়ে থাকেন তাহলে বাংলাদেশের ভিতর থেকে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখতেছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। তো আল্লাহ হাফিজ।